একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। একটা মানুষ এসে যদি তোর সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়ে যায়, তখন আমি আমার লেখার খাতা ছাড়া কোথাও আশ্রয় খুঁজে পাই না। এবার কিছু টাকা পেলে এদিকে নিয়ে ব্যাংককে যাব। বাবা, আপুর বিয়েটা কিন্তু জুনায়েদ চাচা দিয়েছিল। তুমি কি মনে করো আর কোনো বিয়ের প্রস্তাব নিয়ে ওনার এই বাড়িতে আসা উচিত? বাবা, আমাদের 5 ভাই বোনকে বাদ দিয়ে তোমরা কি কখনো তোমরা হতে পারো? যদি বলি, এটা বলার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। অফিসে কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওঠো। না, আজ আমি সব কিছু বলবো। আচ্ছা, ও ইমদাদ ভাই, ইমদাদ ভাই। আচ্ছা, বললাম আকাম চাচা, জুনায়েদ চাচা বিরক্তিকর। ও জোশী হাই হাই, পুরো খানার নাম লিখে আমি আরেকটা জানি। ক্রিকেট জানি কি খেলতাম, তুমি তো ভুলে গেলাম। ভাইয়া 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 ভাইয়া, এই দেখতো দেখতো, এই লিস্টটা একবার চোখ বলো তো। কিসের লিস্ট? এই দেখো না, ওই যে কারোর নামটা বাদ পড়লো কিনা। 300 অলরেডি পার হয়ে গেছে, তাও একবার চেক করতে হবে। এই লিস্টের মানে কি? এই যে তোমার বিয়েতে যাদের যাদের দাওয়াত করবো তাদের নাম, ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আর আর রাখ তোর বিয়ে। যার বিয়ে তার কোনো খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। মানে কার বিয়ে? কিসের বিয়ে? আপাতত আমি বিয়ে করছি না, আর ওখানে তো প্রশ্নই ওঠে না। এই ভাইয়া ভাইয়া ভাইয়া, তুমি যদি তোমার সিদ্ধান্তে এতই অটল থাকবে, তাহলে সেদিন ওই জুনায়েদ চাচাকে সরাসরি না করলে না কেন? আমাকে কথা বলার সুযোগ দিলে তো বলবো। জুনায়েদ চাচা কোত্থেকে এসে কি একটা বলে গেল, আর তাই শুনে বাড়ির সবাই ধেই ধেই করে লাফাতে শুরু করে দিল। আচ্ছা ঠিক আছে, যাও যাও, আর কেউ ধীরে করে লাভ হবে না, কিন্তু বিয়ে তো তোমাকে করতে হবে, তাই না? এখন সেটা ওই মীরা না হোক আর অন্য কেউ হোক। হ্যাঁ, আপাতত আমি বিয়ে করছি না। কারণটা কি? আচ্ছা, এই যে মানে কারণ আছে, তুমি বুঝবে না। তুমি বুঝবে না, তুমি বুঝবে না। তুমি বুঝবে না। হ্যাঁ, আপনি বসুন, ভাইয়াকে ডেকে দিচ্ছি। বসুন।
আচ্ছা, কি হয়েছে সেটা কি বলা যায়? আর ভনিতা করতে হবে, মনে হয় যেন কিছুই জানে না। না না, জানবো না কেন, কিন্তু ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। হয়েছে, তোমাকে মনে করতে হবে না। তুমি বিরানার বিয়ে নিয়ে মন খারাপ করছো? দেখো দেখি, আরে জুনায়েদ কি বললো না বললো তাই নিয়ে তুমি কান্নাকাটি করছো? আরে হুই জুনায়েদ, ওর কথা মতো আমরা মেয়ের বিয়ে দেবো নাকি? দরকার হলে আমরা বিরানার বিয়েই দেবো না, তবু এবার কিরকম কথা? না না, মানে বলছিলাম কি যে এখনই তো বিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। মেয়েকে ঘরে বসিয়ে রেখে আইবুড়ো বানাতে চাও? এখনই ওর বিয়ের বয়স। তাছাড়া ভুলে যাচ্ছ কেন, ওর পরেও আমাদের আরেকটা মেয়ে আছে। আরে সময় তো আর পালিয়ে যাচ্ছে না। মেয়েদের বয়স কত হলো সে খেয়াল আছে তোমার? দেখো, বয়স কোনো একটা সমস্যা না, তাছাড়া তোমারও তো অনেক বয়সেই বিয়ে হয়েছিল। নিজের কথা মনে থাকে না না? আমাদের বাড়িতে যখন লজিং টিচার হিসেবে এসেছিলে তখন তোমার বয়স কত ছিল? হ্যাঁ, তোমাদের বাড়ির বাচ্চাগুলো বাঁদর টাইপের ছিল, একেবারে মুখের উপরে বলে দিল না এই স্যারের কাছে আমরা পড়ব না। কিন্তু আমার আব্বার তোমাকে খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, তাহলে তোমাকে আমার সঙ্গে বিয়ে দেয়? আমার যদি তোমাকে পছন্দ না হতো? দেখো, আমি কিন্তু অতটা আনস্মার্ট ছিলাম না। হয়েছে, আমার হাতে না পড়লে তোমার স্মার্টনেস ওই পর্যন্তই থাকতো। হ্যাঁ, সেটা অবশ্য মিথ্যে বলনি। দাও, এটা দাও। কি সব ময়লা কাপড় চোপড় নিয়ে এসেছিলে? আমি অবশ্যই প্রথম দিনই তোমার জন্য এক সেট কাপড় কিনে এনেছিলাম নতুন। তার মানে প্রথম দিনই তুমি আমাকে পছন্দ করে ফেলেছিলে? অথচ ওই ময়লা কাপড়গুলো ফেলে দেওয়ার সময় তুমি মুখটা চুন করে রেখেছিলে। আমি তোমাকে কতবার অনুরোধ করেছিলাম ওই একটা শার্ট তুমি ফেলো না, প্লিজ। তোমার মনে আছে? বলেছি তো, আমার বাবা সারা জীবনে ওই একটি মাত্র শার্ট আমাকে কিনে দিতে পেরেছিলেন। ওটা আমার বাবার স্মৃতি। ওই ফুল ফুল লাল শার্টটা? সঞ্জনা, ওটা ছিল আমার বাবার স্মৃতি। দেখি তোর না আমার বললেই হয়। তোমার যে এ বিয়েতে মত নেই সেটা কিন্তু এখন পর্যন্ত আমি ছাড়া আর কেউ জানে না। জানানোর কি আছে? আমি তো তোকে বললামই। বাবাকে বলো, বাবাকে বলো, ওরা কিন্তু অলরেডি অনেক দূর চিন্তা ভাবনা শুরু করেছে। দুদিনের মধ্যেই এত হয়েছে, এর অর্থটা কি? অর্থটা কি সেটা ওদেরকে জিজ্ঞেস করো। রাবিশ, জুনায়েদ চাচা এসে কি একটা বলে গেল আর এই নিয়ে সব। না, বাবাকেই বলতে হবে। এই টুম্পাটাকে সে কখন বললাম আরেক কাপ চা দিয়ে যেতে। এত তাড়াহুড়ো করার কোনো কারণ তো দেখছি না। তোমার অফিস তো এখনো 1.5 ঘন্টা বাকি। ও হ্যাঁ, তাই তো। আমার অন্য একটা কাজ আছে। কাজ? হ্যাঁ, কাজ। কেন, তুই কি কিছু মিন করতে চাস?
সরাসরি বলতে চাই। তাহলে ভনিতা না করে সরাসরি বলে ফেললেই হয়। তুমি কি ফারজানার বাসায় গিয়ে তাকে নিয়ে অফিস যাবে? হ্যাঁ, অনেকটা সেরকমই। কেন, কোনো অসুবিধা আছে? কতদিন ধরে চেনো ফারজানাকে? হবে বছরখানেক। আমি চিনি অনেক বছর। হঠাৎ সকাল সকাল আমার বাসায় চলে এলি, দোকানে যাবি না? তুই পার্কে যাসনি কেন? শরীরটা ভালো লাগছে না রে। আমাদেরকে এড়াতে চাইছিস? না না, তা কেন? রশিদ, তোর সাথে কিন্তু সেদিন আমার কথা শেষ হয়নি। কোন কথা? তোর কি হয়েছে জানার কি খুবই প্রয়োজন? হ্যাঁ, এটা জানার জন্যই আমি এখানে এসেছি। আমাকে আমার মতো থাকতে দে। আমার সমস্যা জেনে তোরা কি করবি? স্বার্থপরের মতো কথা বলিস না। আমাদের বন্ধুত্ব এখন এতটা নষ্ট হয়ে যায়নি যে তুই কোনো ক্রাইসিসে থাকলে আমরা সেটা জানতে পারবো না। জেনে কি করবি? আমাকে সমস্যার থেকে টেনে তুলবি? টেনে তুলতে না পারি, তোর সাথে নেমে তো পড়তে পারবো নাকি? হায়দার, আমি নিজেই নিজের কাছে অনেক নিচে নেমে গেছি। এক সময় যে গাছটাকে তোরা মহৎ বলেছিলি, আজ সেই মহত্বটাই আমার গলার কাঁটা হয়ে গেছে। মহত্ব মানে? তুই কি তোর আর ভাবির বিয়ের কথা বলছিস? হুম। এত বছর পর হঠাৎ গলার কাঁটা মনে হয়ে গেল কেন? আমার কাছে নয়, সুরাইয়ার কাছে। কি এমন হলো যে এত বছর পর ভাবি? হ্যাঁ, এত বছর পর। তোরা তো সবটা জানতিস না, আজ এত বছর পর সব শুনবি। এই নাও তোমার বেলের শরবত। ওই টেবিলে ঢেকে রাখো। শরবতটা বানাবার সাথে সাথে খেয়ে নিতে হয়। পার্কে যাচ্ছ? দেখি বাইরে গিয়ে কোথায় যাওয়া যায়। গাড়ি নিয়ে যেও। না, তার দরকার হবে না। তোমার শরীর খারাপ লাগছে? কই না তো। কেমন গম্ভীর হয়ে আছো? দেখো সঞ্জনা, যেটা তুমি বোঝো না সেটা জানতে চেও না। আলফুকে সাথে দিচ্ছি, নিয়ে যাও। বললাম তো, তার দরকার হবে না। কেন? তুমি কি দায়িত্ব পালন করছো? সুরাইয়া, সুরাইয়া আবার নতুন করে আমাকে সবকিছু স্মরণ করিয়ে দিয়েছে। নতুন এমন কি আছে যে?
আমার বিয়ের সময় তো তোরা কেউ ছিলি না। না, উল্টোটাই হয়েছিল। তুই তো ঢাকার বাইরে ছিলি, মানে রাজশাহী ইউনিভার্সিটিতে। হ্যাঁ, সে তো প্রায় আজ থেকে 30 বছর আগের কথা। চিঠি দিয়ে তোদের সবকিছু জানিয়েছিলাম, তোরা কেউ যেতে পারিসনি। হ্যাঁ, তেমন কোনো অনুষ্ঠান করার ব্যাপারও তো ছিল না। না, কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই আমাদের বিয়েটা হয়েছিল। সুরাইয়ার বাবা আমাদের একজন সিনিয়র অধ্যাপক। মূলত তার কাছ থেকেই আমাদের অনেক কিছু শেখা। বাবা মেয়ের নিঃসঙ্গ জীবনে প্রায় প্রতি সন্ধ্যাতেই আমি হাজির থাকতাম। একই ডিপার্টমেন্টের সিনিয়র রিটায়ার্ড টিচার, কাজে অনেক বিষয়ে আলাপ হতো। গল্প করতে করতে সন্ধে গড়িয়ে অনেক রাত হয়ে যেত। আমাদের কারোই খেয়াল থাকতো না। সুরাইয়া প্রায় প্রতি রাতেই আমাকে খেয়ে যেতে বলতো। এমনি করেই দিনগুলো কাটতে লাগলো। তারপর একদিন ভরা বর্ষায় সুরাইয়ার বাবা আমাকে বললেন তিনি আমাকে একটা দায়িত্ব দিতে চান। ইফতিয়ার শামীমের বাবা তখন নিরুদ্দেশ। হঠাৎ করেই এইরকম একটা প্রস্তাব আসাতে আমি একেবারে ঘাবড়ে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একদিকে সুরাইয়ার নিষ্পাপ নিরাভরণ চেহারা, অন্যদিকে সুরাইয়ার বাবার অসহায় অবস্থা। পুরো পরিবারের প্রতি আমার একটা সহানুভূতি ছিল, কিন্তু কি করব নিজেকে খুব বিব্রত মনে হচ্ছিল আমার। একসময় আর কিছুই ভাবলাম না, স্যারের কথায় রাজি হয়ে গেলাম। তারপর আমাদের বিয়ে হয়ে গেল। সবই আমার কপালে লেখা ছিল, নইলে তোরই বা কেন এমন বিপদ হবে। কোনো বিপদ না মা, তুমি কোথাও যেও না, দেখবে আমি একদম সুস্থ হয়ে গেছি। আজ এতদিন পর তুমি তোমার অতীত থেকে একটি মুহূর্তের জন্য তুমি বেরিয়ে আসতে পারো না। ঘর করেছো, সংসার করেছো, ছেলে মেয়েদের বড় করে তুলেছো, কিন্তু তোমার মনের মধ্যে আরেকটা সংসার বাসা বেঁধেছিল। মিথ্যে কথা, সব মিথ্যে কথা।